সালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনার একটা হাসির গল্পও নাইমো। গল্পটার নাম হইল গিয়া তিন চোরের গল্প। গভীর রাত, জিজে বুকা ডাক ছাড়া চারিদিকে আর কোনো সারা শব্দ নেই। এরকম পরিস্থিতিতে আবুল ব্যাপারে হাজির হয়েছেন এক নারিকেল বাগানের সামনে। উদ্দেশ্য নারিকেল চুরি করা। 20 বছর ধরে তিনি এ পেশায় আছেন। চুরি করে তিনি সংসার চালান। অনেক নারিকেল ধরেছে এমন একটা গাছ দেখে থরথর করে উপরে উঠে পড়লেন আবুল ব্যাপারী। কুমোর থেকে দা বের করে এক কাঁদি নারকেল কেটে নিচে নামিয়ে রেখে আবার উপরে উঠলেন। পরের কাঁদি কাটতে গিয়ে ঘটল দুর্ঘটনা। পা পিছলে গেল। পতন ঠেকাতে হাতের দা ফেলে নারিকেলের কাঁদি জাপটে ধরলেন। ঝুলে থাকলেন সেটা ধরেই। বেশিক্ষণ ঝুলার পর আবুল ব্যাপারী লক্ষ্য করলেন পাশের গ্রামের কালু চূড়া নারিকেল চুরি করতে এসেছে। আবুল ব্যাপারী ডাকলেন, কালু, ও কালু। ডাক শুনে কালু চূড়া প্রথমে ভাবলেন ভূত, দৌড় দিতে যাবেন। এমন সময় আবুল ব্যাপারী বললেন, আরে ভাই, ভয় পাইস না, আমি আবুল ব্যাপারী। কালু, আরে আবুল ভাই, আপনি? আবুল, হো ভাই, আমিও চুরি করতে এসেছি, কিন্তু এখন ফাইসা গেছি, আমাকে বাঁচা। আবুলকে ঝুলতে দেখে কালুচূড়া বুঝে ফেলল। মনে মনে ভাবলেন, ইনকাম করার এটা একটা দারুণ সুযোগ। তিনি বললেন, বাঁচাতে পারি, তবে এক শর্তে। আবুল, আমি যে কোনো শর্ত মানতে রাজি আছি। বল, কি শর্ত? কালু, আমাকে নগদ 500 টাকা দেওয়া লাগবে। আবুল, আচ্ছা দিব, তাড়াতাড়ি বাঁচা। কালু চূড়া দেরি করলেন না। আবুল যে গাছে ঝুলছেন সেই গাছ বেয়ে উপরে উঠতে শুরু করলেন। জায়গা মতো পৌঁছে যেই না আবুলের পা ধরে গাছের দিকে আনতে চেষ্টা করলেন, অমনি কালুর পাও পিছলে গেল। পতন ঠেকাতে তিনি আবুলের পা জাপটে ধরলেন। ঝুলতে থাকলেন সেটা ধরে। আবুল, এটা কি করলো হলো কালু? কালু, আমার পাও পিছলে গেছে। আবুল, হায় রে, এখন আমরা দুইজন নারিকেল ধরে ঝুলছি, কে বাঁচাবে আমাদের? আজকে চুরি করতে আইসা ঠিক হয়নি। দিনটাই কুফা। দুজনেই কাঁদতে শুরু করলেন। তাদের কান্না শুনে সেখানে হাজির হলেন গেদু। তিনিও চোর, তবে পেশায় নতুন। নারিকেল চুরি করতে অন্যদের মতো তিনিও সেখানে হাজির হয়েছিলেন। তিনি বললেন, ভাই সাহেব, আপনারা উপরে কি করিবার লাগছেন? আবুল, আরে গেদু যে, তুই এখানে? গেদু, হ, আসছিলাম চুরি করতে। তা আপনারা উপরে কি করেন? ঝুলাঝুলি ফেলবার লাগছেন নাকি? কালু, আবুল ভাইরে বাঁচাতে গিয়ে আমিও ফেসে গেছি ভাই, আমাদের জলদি বাঁচান। গেদুও সুযোগের সৎ ব্যবহার করতে ছাড়লেন না। তিনি বললেন, এক শর্তে বাঁচাবো, আমাকে নগদ 1000 টাকা দেয়া লাগবে। আবুল, এটা কোনো ব্যাপার না, দেব 1000 টাকা। বেঁচে থাকলে অনেক টাকা ইনকাম করা যাবে। গেদু দেরি করলেন না, গাছ বেয়ে উঠতে শুরু করলেন। প্ল্যান করলেন প্রথমে নিচে ঝুলতে থাকা কালুকে উদ্ধার করবেন, তারপর আবুলকে। প্ল্যান অনুযায়ী এক হাতে কালুর পা ধরলেন। সেটাকে টেনে যেই না গাছের দিকে আনতে যাবেন, অমনি তার উপর হাত ফসকে গেল। পতন টেকাতে কালুর পা আঁকড়ে ধরলেন। তারপর ঝুলতে লাগলেন সেটা ধরে। অবস্থাটা এমন দাঁড়ালো, নারিকেল ধরে ঝুলছেন আবুল, তার পা ধরে ঝুলছে কালু, আর কালুর পা ধরে ঝুলছে গেদু। এরকম পরিস্থিতিতে আবুলের মাথায় বাড়তি আয়ের চিন্তা এলো।
তিনি হাঁক দিলেন, তোমরা আমার কাছে কে কত টাকা পাবি? কালু, আমি 500 টাকা। গেদু, আমি 1000 টাকা। আবুল, এবার বল তোরা দুজনে আমাকে 2000 টাকা দিবি, নয়তো আমি হাত ছেড়ে দেব। রাজি? গল্পটা এই পর্যন্ত। এখন আমি আরেকটি গল্প বলবো, আটকলা বিদ্যা। রহিম শেখ বড়ই রাগী মানুষ। কোনো কাজে একটু এদিক ওদিক হলেই তিনি তার বউকে ধরিয়ে বেদম মারে। রোজ তাদের বাড়িতে মারামারি লাগিয়া আছে। সেদিনের একটি ঘটনা বলিতেছি। সকালে উঠিয়া গড় দরজাট দিতেছি। রহিম ঘুম হইতে উঠিয়া বলিলেন, আমার হুক্কায় পানি ভরিয়াছ। বউ বলিল, তুমি তো ঘুমাইতেছিলে, তাই হুক্কায় পানি ভরি নাই। এখনই বহিরা দিতেছি। রহিম চুপ গরম করিয়া বলিলেন, এত বেলা হইছে তবু হুক্কার পানি বড় নাই, দাঁড়াও দেখাইতেছি তোমার মজাটা। এই বলিয়া সে যখন বউকে মারিতে উঠিয়াছে, বউ বলিল, যখন তখন তুমি আমাকে মারধর করো, আমি কিছুই বলি না। জান, আমরা মেয়ে জাত, আটকলা হেকুমত আমাদের মনে মনে। ফের যদি মারো তবে আটকলার হেকমত দেখাইয়া দিব। এই কথা শুনিয়া রহিম শেখের রাগ আরো বাড়িয়া গেল। সে একটা লাঠি লইয়া বউকে মারিতে মারিতে বলিল, ওরে শয়তান্নি, দেখি তোর আটকলা কেমন। তুই কি ভাবিয়াছিস আমি তোর আটকলাকে ডরাই? বহুক্ষণ বউকে মারিয়া রহিম মাঠের কাজ করিতে বাহির হইয়াছেন। তৎক্ষণাৎ কাঁদিয়া কাঁদিয়া বউ মনে মনে একটি মতলব আঁটিল। বউ স্বামীর ঝগড়া সহজেই মিটিয়ে যায়। দুপুরে রহিম বাড়ি আসিলে বউ রহিমের কাছে জানিয়া লইল, কাল সে কোন ক্ষেতে হাল বাহিবে। বিকাল হইতে বউ বাড়ির কাছের এক জেলেকে ডাকিয়া আনিয়া বলিল, জেলে ভাই, কাল ভোর হওয়ার কিছু আগে তুমি আমাকে একটি তাজা শোল মাছ আনিয়া দিবে। আমি তোমাকে 1 টাকা আগাম দিলাম, আরো যদি লাগে তাও দিব। শেষ রাতে আমি জাগিয়া খিড়কির দরজার সামনে দাঁড়াইয়া থাকিব, তখন তুমি গোপনে শোল মাছ আমাকে দিয়া যাইবে। পাড়াগাঁয়ে একটি শোল মাছের দাম বড় জোর 8 আনা। 1 টাকা পাইয়া জেলে মনের খুশিতে বাড়ি ফিরিল। সে এখন পুকুরে জাল ফেলে। পুকুরে জাল ফেলে কত ট্যাংরা, পুঁটি, পাবদা মাছ আটকায়, কিন্তু শোল মাছ আর আটকায় না। রাতে যখন শেষ হইয়া আসিয়াছে, তখন সত্যি সত্যি একটি শোল মাছ তার জালে ধরা পড়িল। তাড়াতাড়ি খুশিতে সে মাছটি লইয়া রহিম শেখের বাড়ির খিড়কি দরজায় আসিল। বউ তো আগেই সেখানে আসিয়া দাঁড়াইয়া আছে। মাছটি লইয়া বউ তাড়াতাড়ি যেন খেতে রহিম আজ লাঙল বাইবে সেখানে পুঁতিয়া রাখিয়া হাসিল। সকাল হইতে রহিম খেতে আসিয়া লাঙল জুড়িল। সে এদিক হইতে লাঙল ফলিয়া দিয়া ওদিক যায়, ওদিক হইতে এদিক আসে। হঠাৎ তাহার লাঙলের তলা হইতে একটি শোল মাছ লাফাইয়া উঠিল। রহিম আশ্চর্য হইয়া মাছটি ধরিয়া লইয়া বাড়ি ফিরিয়া আসিল। তারপর বউকে বলিল, লাঙলের তলায় এই তাহা শোল মাছটি পাইলাম। খোদার কি কুদরত! এই মাছের কিছুটা ভাজা করবি আর কিছুটা তরকারি করবি। অনেক দিন মাছ বা খাই না, আজ পেট পুরিয়া মাছ বা খাইব। এই বলিয়া রহিম ক্ষেতের কাজে চলিয়া গেল। দুপুর হইতে না হইতে বাড়ি ফিরিয়া আসিয়া
সে বউয়ের কাছে খাইতে চাইল। বউ এক থালা ভাত আর কয়েকটা মরিচ পুরা আনিয়া তাহার সামনে ধরিল। একে তো ক্ষুধায় তাহার শরীরে আগুন উঠিয়াছে, তাহার উপর এই মরিচ পুরা আর ভাত দেখে রহিমের মাথায় হুন চাপিয়া গেল। সে চোখ গরম করিয়া বলিল, সেই শোল মাছটা কি করিয়াছিস? শীঘ্রই বল। বউ যেন আকাশ হইতে পড়িল, এমনি ভাব দেখাইয়া বলিল, কই মাছ? কই মাছ কোথায়? তুমি কি আজ বাজার হইতে মাছ কিনিয়াছ? রহিম বলিল, কেন? আমি যে আজ ইটা ক্ষেত হইতে শোল মাছটা ধরিয়া আনিলাম। বউ উত্তরে কহিল, বলো কি, ইটা ক্ষেতে কেহ কখনো শোল মাছ ধরিতে পারে? তুমি আমাকে শোল মাছ আনিয়ে দিলে তোমার কি মাথা খারাপ হইয়াছে? তখন রহিমের মাথা দাউ দাউ করতেছে। সে চিৎকার করিয়া উঠিল, ওরে শয়তান্নি, এমন মাছটা তুই নিজেরা দিয়া খাইয়া আমার জন্য রাখিয়াছিস? মরিচ পোড়া আর ভাত, দেখাই তোর মজাটা। এই বলিয়া রহিম বউকে বেদম প্রহার করিতে লাগিল। বউ চিৎকার করিয়া সমস্ত পাড়ার লোক জড়ো করিয়া ফেলিল। ওরে তোমরা দেখো রে, আমার স্বামী পাগল হইয়াছে, আমাকে মারিয়া ফেলিল। বউ এর চিৎকার শুনে এ পাড়া ও পাড়া হইতে বহু লোক আসিয়া জড় হইল। তাহারা জিজ্ঞাস করিল, তোমরা এত চেঁচামেচি করিতেছ কেন? তোমাদের কি হয়েছে? রহিম বলিল, দেখো ভাই সকলেরা, আজ আমি একটা তাজা শোল মাছ বলিয়া আনিয়া বউকে দিলাম পাক করিতে। এই রাক্ষসী সেটা নিজে খাইয়া ফেলেছে, আর আমার থালায় রাখিয়াছে এই মরিচ পোড়া আর ভাত। আপনারাই বিচার করেন, এখন বউয়ের কি শাস্তি হইতে পারে? বউ তখন হাত জোর করিয়া বলিল, দোহাই আপনাদের সকলে, আপনারা ভালো মতো পরীক্ষা করিয়া দেখেন, আমার স্বামীর মাথা খারাপ হইয়াছে। সে যাতা বলিতেছে কিনা ওর কাছে আপনারা জিজ্ঞেস করেন, ও কোথা হইতে মাছ আনিল আর কখন আনিল? রহিম বলল, আজ সকালে ওই ইটা খেতে যখন লাঙল দিতেছিলাম, তখন একটি বড় শোল মাছ আমার লাঙলের তলে ফালাইয়া উঠিয়াছিল। সেইটি ধরিয়া আনিয়া বউকে পাক করিতে দিয়াছিলাম। বউ পাড়ার সবাইকে বলিল, আপনারা সবাই বলুন, শুকনা মাঠে তাজা শোল মাছ কেমন করিয়া আসিবে? আমার স্বামী পাগল না হইলে এমন কথা বলিতে পারে? গায়ের লোকেরা সকলেই বলাবলি করিল, রহিম শেখের ইটা ক্ষেতের ধারে পারে কোন ইদারা পুকুর নাই, সেখানে শোল মাছ আসিকে কোথা হইতে? রহিম পাগল হইয়াছে। তখন তাহারা পরামর্শ করিয়া রহিমকে দড়ি দিয়া বদিতে গেল। সে যখন বাধা দিতেছিল, সকলে তখন তাহাকে কিল তাপ্পর মারিতেছিল। একজন বলিল, পানিতে চুবাইলে পাগলের পাগলামি সারে, চল ভাই, একে পুকুরে লইয়া গিয়া কিছুটা চুবাইয়া আনে। যেই কথা সেই কাজ, সকলে ধরিয়া রহিমকে পুকুরে লইয়া গিয়া চুবাইতে লাগিল। রহিম বাধা দিল, তাহার বাধা কে মানে? সে যতই বাধা দেয় তাকে ততই চুবায়। চুবাইতে আধশোরা করিয়া রহিমকে তাহারা গড়ে লইয়া আসিল। রহিম রাগে শুষাইতে লাগিল। তখন একজন বলিল, ইহাকে আজই পাগল গারতে লইয়া যা, নয়তোবা রাগের মাথায় কাকে খুন করিয়া ফেলে বলা যায় না। রহিমের বউ বলিল, আপনারা আজকের মতো ওকে ঘরের হামের সাথে বাঁধিয়া রাখিয়া যান, কাজ যদি না সারে পাগল গারতে লইয়া যাইবেন। গায়ের লোক তাহাই করিল। রহিমকে ঘরের একটি হামের
সাথে কষিয়া বাঁধিয়া যে যার বাড়ি চলে গেল। সব লোক চালিয়া গেলে বউ রহিমের হাতের পায়ের বাঁধন খুলিয়া দিয়া হাসিতে হাসিতে মাছের থালা আনিয়া তাহার সামনে ধরিল। গরম গরম পাক করা মাছের তরকারির গন্ধ সারাদিন না হওয়া রহিমের নাকে আসিতে লাগিল। সে মাথা নিচু করিয়া ভাত খাইতে শুরু করিল। পাহাড় বাতাস করিতে করিতে বউ বলিল, দেখ, আমরা মেয়ে জাত, 8 কলা বিদ্যে জানি, তারই 1 কলা আজ তোমাকে দেখাইলাম। তাতে 1 কাণ্ড আর বাকি 7 কলা দেখাইলে কি যে হইত বুঝিতে পারো। 7 কলার বই দেখাই। রহিম বলিল, দুহাই তোমার, আর 7 কলার বই দেখাইও না, এই আমি কসম কাটিলাম। এখন হইতে আর যদি তোমার গায়ে হাত তুলি, তখন যাহা হয় করিও। তো আজকের মতো আপনারা 2টা গল্প শুনাইলাম। আর এই যে ভিডিওগুলা দেখা এগুলো লোকে আমার সারা সপ্তাহ আর কি খাওয়ার ভিডিও, সারা সপ্তাহ না 2 দিন বলা খাওয়ার ভিডিও। আর এই 2 হারে আমি দিন রানছিলাম। ও এবং হয় আপনার লোকে শেয়ার হরে লাই। আর এখন হাইরাম উড়ি সুটকি দিয়ে রানছিলাম, বোয়াল মাছর কি কষা খাটা দিয়া আলু দিয়ে উড়ি সুটকি দিয়ে রানছিলাম। আপনারা যদি আমার ভিডিও না দেখতে চান তাহলে আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবা, লাইক করবা, সাবস্ক্রাইব করবা। আমার ভিডিওতে হবারে ভিউ হয় না, আমিও তো কষ্ট হই আপনারা লাগে ভিডিও বানাই। আপনারা খেয়েও আমার ভিডিও দেখুন, একটা লাইক দিন না, সাবস্ক্রাইব দিন না। তো আমি চাই আপনারা আমার ভিডিও লাইক দিতা, সাবস্ক্রাইব দিতাম। এলা দিলে আমি আপনারা আরো সুন্দর সুন্দর গল্প উপহার দিব। তো এখন আমি আর একটা গল্প শুনাইলাম, একটা শিক্ষণীয় গল্প। 3 মন্ত্রী। এক রাজা তার 3 মন্ত্রীকে ডেকে বলল, এই নাও, তোমাদের একটা করে খালি বস্তা দিলাম। তোমাদের কাজ হবে বনে গিয়ে বিভিন্ন ফল সংগ্রহ করিয়ে একটা বস্তায় ভরে নিয়ে আসবে। দেখি কে কত তাড়াতাড়ি বস্তা পূর্ণ করে নিয়ে আসতে পারেন। 3 জন চলে গেলে জঙ্গলে। প্রথম মন্ত্রী চিন্তা করলো, রাজা বলেছেন তাই ভালো ভালো ফল কুড়িয়ে বস্তা পূর্ণ করি, এবং সেই মতো জঙ্গলের ভালো ফল করিল। বস্তা ভরে ফিরে আসলো। দ্বিতীয় মন্ত্রী চিন্তা করলো, রাজা তো সব ফল দেখবেন না, তাই হিজিবিজি দিয়ে উপরের দিকে শুধু কিছু ভালো সে নিজের বস্তা পূর্ণ করে দিকে শুধু কিছু ভালো ফল দিয়ে বস্তা পূর্ণ করলো এবং ফিরে আসলো। তৃতীয় মন্ত্রী চিন্তা করলো, রাজা এত সময় কোথায়, বস্তা খুলে দেখবে। সে শুধুই দেখবে বস্তা পূর্ণ হয়েছে কিনা। জঙ্গলে জোড়া পাতা ঘাস কাঠ দিয়ে বস্তা পূর্ণ করে নিয়ে এলো। মন্ত্রী রাজার দরবারে হাজির। সবাই বস্তা পূর্ণ দেখে বেশ খুশি হলেন। তিনি বস্তাগুলো খুলে দেখলেন না। তৃতীয় মন্ত্রী নিজের বুদ্ধির কথা চিন্তা করে নিজেকে বেশ বুদ্ধিমান মনে করতে লাগলো। রাজা একটু সময় নিয়ে তার সিংহাসনে বসলেন এবং ঘোষণা করলেন, এই 3 মন্ত্রীদের তাদের বস্তা সহ 7 দিনের জন্য কারাগারে পাঠানো হোক, এবং প্রত্যেকে 3টি আলাদা আলাদা কক্ষে রাখা হোক। এই 7 দিনে তাদের কোনো প্রকার খাবার দেওয়া হবে না। যেই কথা সেই কাজ। 3 জনকেই কারাগারে পাঠানো হলো। প্রথম প্রধানমন্ত্রী, এই 7 দিনে তার বস্তার ফলগুলো খেয়ে কাটিয়ে দিলাম। দ্বিতীয় মন্ত্রী তার যত ভালো ফল ছিল 2 দিনেই খেতে পারলো। বাকি দিন পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করলো, কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লেন। তৃতীয় মন্ত্রী বস্তার কোনো ফল ছিল না, তাই তিনি খেতে না পেয়ে কারাগারে মারা গেলেন। বন্ধুরা, যদি আমরা ফাঁকি না দিয়ে সঠিকভাবে শিখি, পড়ালেখা করে বড় হয়, তবে এর ফল আমরা যখন কর্মের ক্ষেত্রে যাব তখন ভোগ করতে পারবো। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ।